ওই যে ওনাকে বারবার বলতেছে না যে শ্যাওলার যে উদাহরণটা দিল, এটা যে কত বড় মোটিভেশন উনি দিয়েছে। কারণ গল্পটা তো আপনারা জানেন না এরপরে কি করতে যাচ্ছে, আমি জানি কি ভয়ঙ্কর একটা ধাক্কা খাবেন আপনারা। এবং এই যে 500টা টাকা, এটা হয়তো ওনার জন্য কিছুই না, কিন্তু এটা ওনার জীবনটাকে কি করেছে সেটা আপনারা যদি শেষ পর্যন্ত শোনেন তাহলে বুঝতে পারবেন। মজার বিষয় কি জানেন আমি কিসে ফিল করেছি? আমি ম্যাথে ফিল করেছি, ম্যাথমেটিক্স। যে ম্যাথে আপনি এত ভালো, ম্যাথমেটিক্স বই নিয়ে এইভাবে পড়ে রইলাম যে ম্যাথে আমি ফেল করলাম। নাম্বার তো তখন দেখা যেত কিসে ফেল করে। এবার দ্বিতীয়বার পরীক্ষা দিলাম 1997 সালে। ফ্যামিলির মানুষজনের সাথে কথা নাই, বার্তা নাই, আমার জন্য ফর্ম ফিল আপ করবো কিনা এটা সিদ্ধান্ত নিতে পারতেছে না। আমাদের ফ্যামিলির সিদ্ধান্ত নেওয়ার আরেকজন লোক চলে এসে, আমার বর্দির হাজব্যান্ড, উনি আমাদের ফ্যামিলির সিদ্ধান্তগুলি তখন নিত যে পরীক্ষা দিব কি দিব না। ওকে ফাইন, সিদ্ধান্ত হলে পরীক্ষা দিব। এই সিদ্ধান্ত নিতে নিতে কিন্তু অলরেডি আরেক বছর যে পরীক্ষা দিব এখান থেকে 5 মাস চলে গেছে। তাহলে আমার হাতে আছে আর মনে করেন 6.5 মাস। তো এই সময়টাতে ডিসিশন কি হচ্ছিল, মানে পরীক্ষা দিবে অথবা কাজে কর্মে লেগে যাবে? কিছু একটা করবে, ওরে দিয়ে আর পড়াশোনা হবে না। আর আমি বয়ে গ্রামে চলে গেছি, আমার ভাইয়ের সামনে আর থাকবো না, আমি গ্রামে চলে গেছি। ভয় মানে? হ্যাঁ, যে কি হবে। আচ্ছা, সো পরে সিদ্ধান্ত হলো পরীক্ষা দিব। ওকে ফাইন, তো পরীক্ষা দিলাম। ম্যাথমেটিক্স এমন প্রিপারেশন নিলাম, বাকি যে সাবজেক্টগুলি আছে ওগুলি ভুলে গেছি। বাকি সাবজেক্টগুলি আমি ভুলে গেছি। 97 সালে আমি আবার ফেল করলাম। ভয়াবহ ডিজাস্টার। 97 সালে আমি আবার ফেল করলাম, মানে 96 সালের যে পার্সেন্টেজ এবার বাড়লো, বাট আমি ফেল করলাম। আমি সোহরাওয়ার্দী কলেজ থেকে আমি হেঁটেই গেছি, আমার মনে আছে এখনো। 6টার দিকে আমি রেজাল্টটা পাইলাম, আমি 9:30টার দিকে শনি রাখা গেছি। আমি হাঁটতে পারতেছিলাম না, যে আমার রোল নাম্বারটা ওইখানে নাই। এখনকার মতো তো আর তখন রেজাল্ট চেক করা যেত। মানে জাস্ট যদি ফিল করি, আমি এসএসসি ইন্টার দুটোতে স্টার পাওয়া, মানে আমি যদি আপনার জায়গায় চিন্তা করি, মানে জাস্ট জীবনে সেন্সলেস একবারও হই নাই, এটা ভয়ঙ্কর। তো আমি দোতলায় রেজাল্ট শিটটা দিছি, আমি দোতলা থেকে নামতে পারতেছিলাম না, যে আমি তো কারো কিছু বলতে পারবো না যে আমি ফেল করছি। তো ওই সময় আমার মেজ দিদি ঢাকায় থাকে, দুনিয়া। আমরা ছোট যে 2 ভাই, আমার নাম গৌরাঙ্গ, আমার ছোট ভাইয়ের নাম নিতে। আমার ওই ছোট ভাইকে আমার শেষ দিদি খুব পছন্দ করতো, শিপ্রা দিদি। আর আমার মেজ দিদি আমার পছন্দ করতো। কোনো কিছু ভালো খাবার হইলে আমার মেজ দিদি আমার জন্য একটু রাখতো, আমার শেষ দিদি আমার ছোট ভাইয়ের জন্য রাখতো। তো আমি তো ভাইয়ের সামনে যেতে পারবো না, আমি আমার বোনের বাসায় চলে গেছি বয়ে, যে কি কর। পরের দিন গ্রামে চলে গেছি। তো এখন তো আত্মীয় স্বজন যে, মানে গ্রামে গেছি, মানুষ দেখে আমার হাসে যে ও এমন ছিল, ঢাকা গিয়ে এমন হয়েছে। গ্রামের মানুষ যা হয় আর কি, টিপিক্যাল গ্রামের মানুষ। তো আমি বাড়ি থেকে বের হইতে পারি না, তো কি করব কোনো তো সিদ্ধান্ত নিতে পারি না। তারপর আমার এখনো মনে আছে, আমাদের গ্রামে একজন দাদা ছিল, অশোক দা, মানে আমরা অশোক বলতাম, ওনার নাম একাডেমিক নাম হলো অসিত রায়। উনি এখন আমেরিকায় থাকেন। উনি আমাদের চেয়ে অনেক সিনিয়র। আমি যখন 5-এ পড়ি তখন উনি, না 6-এ পড়ি তখন উনি মেট্রিক পরীক্ষা দিবেন, কিন্তু আমাদের সাথে খেলাধুলা করতো। ওই যে বললাম গ্রামে চুরি, আম চুরি, জাম চুরি, আমাদের একটা গ্রুপ ছিল 16 জনের। যার বাড়িতে যা হবে আমাদেরকে দিয়ে খেতে হবে, নতুবা কেউ খেতে পারবো না। আমরা কাঁচাগুলি বেরিয়ে ফেলে দিতাম যে আমাদেরকে না দিলে। তো অশোক দা একদিন আমার ডাকলো যে গৌরাঙ্গ, আমি শুনছি উনি গ্রামে তখন ঢাকা ইউনিভার্সিটি পড়ে, পলিটিক্যাল সায়েন্সে। তো উনি বলছে কারোর কিছু বলা দেখো নাই, তুমি না আবার চেষ্টা করো, তুমি পারবা, দেখবা। আর এখানে যদি না হয়, আমি বলছি যে হয়তো আমার বাড়ি থেকে বিদেশ পাঠাই দেবে বা কিছু। বলছে তুমি বিদেশ যাও, গিয়ে কোনো একটা জায়গায় ভর্তি হবা, দেখবা বিদেশে গেলেও তুমি ভালো রেজাল্ট করবা, আমার বিশ্বাস তুমি কোথাও পারবা। অথবা তুমি কম্পিউটার কোনো কিছুতে ভর্তি হয়ে একটা কোর্স করে আসবে, এই দেশে এসে ভালো চাকরি করো। আমার এখনো মনে আছে বিকালে বসে উনি আমার এগুলি বলছে। তখন তো আমি কই পড়বো, কি করব। আর তখন একটা সিস্টেম ছিল যে পরপর 3বার ফেল করার আগে কলেজ থেকে মার্কশিট উঠাই দিয়ে দিত না, 3বার ফেল করতে হইতো। মানে ওই কলেজ থেকে অন্য কলেজে যেতে পারবে, কলেজে যাওয়া যাবে না। মার্কশিট জমা দিয়ে তো তখন ভর্তি হইতে হইতো, মার্কশিট সার্টিফিকেট জমা, মেট্রিকের মার্কশিট। তো আমি ঢাকায় আসছি ওনার কথাটা শুনে যে আমি কি করব। তো তখন আমার যে বন্ধু, ওই যে তৌফিক আমার বলছে তুই এখনো শেষ হয়ে যাসনি। তৌফিক আমারে তখন বললো যে গৌরাঙ্গ, তোর অবস্থাটা এখন
নদীতে একটা মনে কর খড়কুটা পড়ছে, ওই খড়কুটাটা ঢেউয়ে শুধু ভাসতেছে। এটা 1 সপ্তাহ পরে এটার মধ্যে একটু শ্যাওলা জন্মাবে, তারপরে এই শ্যাওলাটা আর একটু বড় হবে, তারপরে এটার সাথে একটা কচুরিপানা আটকে যাবে, তারপরে এই কচুরিপানা অনেক বাচ্চা দিবে, অনেক বেশি কচুরিপানা হবে, তারপরে এটা বিরাট প্রবল আকার ধারণ করবে। তখন ওই ঢেউ আর স্রোত এসে ওইখান থেকে আটকে আবার বিপরীত দিকে চলে যাবে। তুই এখন ওই খড়কুটার মতো ভাসতেছিস, তোর জীবনে একটা সময় আসবে যারা এখন তোরে দেখে এভাবে হাসাহাসি করে তারা তোর সামনে আসবে না, মাথা নত করে থাকবে। তোর জীবনে হয়তো ওই সময়টার জন্য আল্লাহ হয়তো এই কাজটা করছে। আমার এখনো বিশ্বাস তুই জীবনে কিছু একটা করে ফেলবি। তো ওর সাথে আমি যাত্রাবাড়ি দেখা করি, ওর বোনের বাসায় ছিল, ও ওই দিন যাত্রাবাড়িতে ও হলে থাকতো 123 নম্বর রুমে। আচ্ছা, আর সেইয়া মানে বিজনেস ফ্যাকাল্টির একবারে সামনে হতভম্ব হয়ে গেছি, মানে একবারে কমন হল যেটা সূর্য সেন হলের 123 নম্বর রুম, একবারে লিফটের পাশের রুমটা থাকতো। তো তারপরে আমি চিন্তা করলাম যে না, আমি যেভাবে পারি আবার নতুন করে আমি শুরু করব। আমি নিজের সিদ্ধান্ত নিলাম যে যা আছে কপালে আমি আবার প্রথম থেকে শুরু করব। তো 1997 সাল, এটা সম্ভবত 10ই আগস্ট রবিবার ছিল। আমি বোর্ডে আইসা একটা অ্যাপ্লিকেশন, আমার ওই সোহরাওয়ার্দী কলেজের একজন ভদ্রলোক আমার একটা বুদ্ধি দিল, দারোয়ান বলছে আপনি এখান থেকে এটা পাবেন না, বোর্ডের প্রধান যে ওনার কাছ থেকে যদি আপনি সিগনেচার আনাইতে পারেন তাহলে এখান থেকে আমি এটা উড়াই দেবো, আপনি কারোর ঘুষ টুস দিতে হবে না। এর মানে ঘুষের প্রচলনটা তখনও ছিল। বলছে এখানে ঘুষ দিতে হবে না আপনি, আমি ওনারে বলছিলাম, আমার কেউ বলছে টাকা পয়সা দিয়ে উঠাইতে পারবেন, বলছে ঘুষ লাগবে না, কেউ দিবে না, আপনি ওইখান থেকে সাইন নিয়ে আসেন। সাইন আনলেও ঘুষ লাগবে, বলবে দেওয়া যায় না, এই না সেই না, কিন্তু আমি আপনারটা নিয়ে দিব। তা আমি রবিবারে গেলাম, প্রচন্ড বৃষ্টি ছিল ওই দিন। আমি 8:45 দিয়ে গেছি, 9টায় খুলবে শিক্ষা বোর্ড। তো আমার অনেকজন কি ভাই কারে চালায়, বলছি না এমনি আসছি, আমার একটু দরকার আছে। হাতে ওই কাগজটা, কোনো ফাইল টাইল নেই, শুধু কাগজটা মানে অ্যাপ্লিকেশনটা। তো দাঁড়াইছিলাম, খোঁজ নিলাম যে উনি মানে কর্তা ব্যক্তি। তো ওনার রুমের সামনে গেছি, বললাম যে স্যার এমন আমি গ্রামের ছেলে, আমি পরপর 2বার ফেল করছি, কয়েকবারও চেষ্টা করে, একবার ফেল করো, এরপরে তো এমনি পেয়ে যাবে। তো উনি আমার প্রথমে এটা বললো, এটা 9:15 দিকের ঘটনা। তো ওনারা আমি বললাম যে এমন আমি গ্রাম থেকে এসেছি, এখানে কোপ আপ করতে পারি না, আমরা যদি একটু হেল্প করেন, আমার মার্কশিটটা উঠানোর অনুমতি দিলে আমি আবার গ্রামে চলে যাবো। তো বলছে এইভাবে দেওয়ার তো নিয়ম নাই, 3বার ফেল করতে হয়, তুমি আরেকবার কষ্ট করে পরীক্ষা দাও, যদি ফেল করো তাহলে এমনি পেয়ে যাবে, আর পাশ করলে তো করলাই। তো আমি বলছি না, আমার মার্কশিটটা দেন, আমি গ্রামে চলে যাবো, এখানে আমার থাকার জায়গা নেই, কিছু নাই। বলছে না দেওয়া যাবে না। তো এটা 9:30 দিকের ঘটনা। আমি বাইরে দাঁড়াইছিলাম, ওই দিন প্রচণ্ড বৃষ্টি হয় রবিবার। তারপরে সারাটা দিন দাঁড়াইছি, এর মধ্যে ওনার কাছে অনেকেই তো আসছে সারাদিন, দেখি অনেকজন যাচ্ছে, কথা বলতেছে, কিন্তু ওই বাইরের দারোয়ানের বলে রাখছে যে আমার যেন আর পারমিশন না দেয় ঢোকার জন্য। তো 11টার দিকে, 11:30 দিকে একজন ভদ্রলোক, উনি আরো উপরে, উনি 3 তলায় অফিসটা ছিল আমার মনে আছে, উনি হয়তো 5-6 তলায় বা কোথাও বসে, উনি দেখে গেছে, বলছে তুমি দাঁড়ায় আছো, আমি তো সকালে দিয়ে গেছি, এখানে দাঁড়ায় আছো কার জন্য? আমি বলছি ওনার সাথে কথা বলছে, কথা বলো না। আমি বলছি আর একটু কথা বলা দরকার ছিল, কিন্তু আমি পারমিশন পাচ্ছি না। তো উনি হয়তো বস, এই জন্য হয়তো কিছু বলতে পারে নাই, বা কাজে আসছে, বা পরিচিত হইতে পারে, বস পরিচিত। তারপর উনি কিছু বলে নাই। তো বিকাল, আমার এখনো মনে আছে সবকিছু, 4:30টার দিকে ওই ভদ্রলোক আবার নামছে, দেখে যে আমি যে জায়গায় দাঁড়াইছিলাম ওইখানে বসে আছি, পাগুলি নিচে দিয়ে, কাগজটা হাতে নেই। বলছে তুমি কিসের জন্য আসলো? আমি বলছি আমি 2বার ফেল করেছি, আমার এই মার্কশিটগুলি যদি অনুমতি দেয়, ওনারা ছাড়া নাকি কেউ দিতে পারবে না, তো অনুমতি দিলে আমি এগুলি নিয়ে গ্রামে ভর্তি হবো, আমি পড়াশোনা করতে চাই। তো উনি আমার সাথে 2-3 মিনিট কথা বলেছে, কিভাবে ফেল করলা, কি এত ভালো রেজাল্ট করে কেন ফেল করলা। তো আমি আমার সীমাবদ্ধতা বলেছি যে আমি প্রাইভেট পড়তে পারি নাই, বা কনসেন্ট্রেট করতে পারি নাই সামহাও। তো এরপরে উনি ভিতরে নিয়ে গেছে, আমার নিয়ে বলছে যে ওরা একটু অনুমতি দিয়ে দেন। বলছে ওরা অনুমতি দিলে তো আমার চাকরি চলে যাবে। বলছে আপনি তো মানুষের চাকরি দেন, আপনার চাকরি চলে যাবে? তো বলছে ভাই ছেলে দাও, কাগজটা দাও। তো কাগজটা দিছে, দেওয়ার পর উনি সাইন করলো। আমি ওনারে প্রথমে সালাম করলাম, আর যে নিয়ে গেছে ওনারে সালাম করলাম। তো যে নিয়ে গেছে উনি আমার জড়াই ধরে বলছে যে তুমি দেখবা অনেক ভালো কিছু করবে। তো ওই দিন বিকাল হয়ে গেছে, আমি মার্কশিটটা উঠাইতে পারি নাই, কলেজে গেছি, কলেজ বন্ধ হয়ে গেছে। তো পরের দিন 11 তারিখ আমি গেলাম, গিয়ে মার্কশিটটা উঠাইছি, উঠাইয়া কলেজে গেছি। কলেজে যাওয়ার পরে 625 টাকা লাগবে, তো আমার কাছে তো টাকা নাই ভর্তি হবে। তখন ভাবলাম যে এগুলি উঠাইলাম তাও ভর্তি দিতে পারবো না। তা আমার কাছে 140 টাকার মতো ছিল। তা আমার এক বন্ধু ছিল নাদিম, ও এখন বিদেশ থাকে। তো ওরা এসে বললাম
ও বলছে আমি তোর টাকাটা দিব, তুই ভর্তি হ। ও ফেল করছে 2বার, বাট ওর বাবার অনেক প্রভাব প্রতিপত্তি আছে। ও বলছে তুই ভর্তি হ। আমি সোহরাওয়ার্দীতে পড়তাম, সরকারি কলেজে মার্কশিট রাখতো, কিন্তু তেজগাঁ কলেজে মার্কশিট রাখতো না। ও তেজগাঁ কলেজে পড়তো, ওর কাছে মার্কশিট ছিল, ও আগেই ভর্তি হয়ে গেছে। তো ও আমার 500 টাকা ধার দিল। আমি আমার সীমাবদ্ধতার জায়গা থেকে এখন অনেকের জন্য অনেক কিছু করি, কিন্তু ওর ওই টাকাটা আমি কখনোই শোধ দিতে পারবো না। এই টাকাটা না হইলে আমি ভর্তি দেব। এই জন্যই আমরা বলি যে ওনার গল্প যতটুকু শুনেছি যে এই জন্য বলা আছে, প্রতিটা ধর্মেই বলে যে উত্তম কথা হচ্ছে ইবাদত, উত্তম ইবাদত। ওই যে ওনাকে বারবার বলতেছে না যে শ্যাওলার যে উদাহরণটা দিল, এটা যে কত বড় মোটিভেশন উনি দিয়েছে। কারণ গল্পটা তো আপনারা জানেন না এরপরে কি করতে যাচ্ছে, আমি জানি কি ভয়ঙ্কর একটা ধাক্কা খাবেন আপনারা। এবং এই যে 500টা টাকা, এটা হয়তো ওনার জন্য কিছুই না, কিন্তু এটা ওনার জীবনটাকে কি করেছে সেটা আপনারা যদি শেষ পর্যন্ত শোনেন তাহলে বুঝতে পারবেন। জি, আমরা শুনি, তারপর কি হলো। তো আমাদের বাড়িতে আগে নাদিমদের বাড়ি ছিল, আমাদের বাড়ি আগে। তো আমি ওই কলেজে ভর্তি হয়েছি, কাউকে বলতে পারতাম না গ্রামের মানুষের, কারণ গ্রামের মানুষ শুনলে আবার বলবে যে 2বার ফেল করে এসে এখন আবার গ্রামের কলেজে ভর্তি হয়েছে। তখন ওই কলেজটা ছিল একবার নতুন কলেজ, অধ্যাপক আব্দুল মজিদ কলেজ। তখন পর্যন্ত কেউ পরীক্ষা দেয় নাই। 99-97 প্রথম পরীক্ষা দিয়েছে ওইখান থেকে। আমি ভর্তি হওয়ার আরো কয়েকদিন পরে, তারপরে ওই কলেজ থেকে ভালো রেজাল্ট করবে এটা শুনতাম। তো এরপরে কলেজ থেকে স্ট্যান্ড করলো প্রথম বেচি, অনেকজন স্ট্যান্ড করলো, 10 জনের উপরে। কমার্স থেকেও স্ট্যান্ড করলো। তো এরপরে আমার যে ছোট ভাই বলেছিলাম, যে ছোট ভাই, ও তখন তো ওই আমার বন্ধুরা যারা তোফাজ্জল মহসিন যে কলেজে পড়তো, রামচন্দ্রপুর ছিলাম আমি, আর ওইটা হলো রামকৃষ্ণপুর কলেজ, 2টার দূরত্ব 2 কিলোমিটার। তা আমার ছোট ভাই, আমি যখন কলেজে ভর্তি হইলাম তখন এই পৃথিবীতে 2টা মানুষ আমার সাপোর্ট করতো। আমার ফ্যামিলিতে 2জন, আর ফ্যামিলির বাইরে 2জন। একজন হলো নাদিম, আর একজন হলো আমার বন্ধু তৌফিক। আর ওষুধ দাদা তখন ঢাকায় থাকে, ওষুধ আমার মোটিভেট করতো যে তুমি পারবা। আমার ছোট ভাই নিজে আমার প্রথম বললো যে তুই যেহেতু কমার্সে ভর্তি হয়েছিস, তুই চেষ্টাগুলি স্ট্যান্ড করতে পারবি, তোর যে মেধা আছে। তো ও আমার প্রথম বললো। তো আমার বইপত্র নাই তখন, ও 2nd ইয়ারে পড়ে। আমার ওর 1st ইয়ারের বইগুলি দিচ্ছে পড়ার জন্য, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের বই। হ্যাঁ, ইন্টারমিডিয়েট। ও তো তখন 2nd ইয়ারে পড়ে। বলছে তুই আবার তাড়াতাড়ি এগুলি পড়ে দিয়ে দিয়েছি, লেখা টেখা রেখা, আমার তো আবার টেস্ট পরীক্ষা দেওয়ার পর আবার সবগুলি লাগবে। মানে বাসা থেকে আপনাকে বইও কিনে দেওয়া হয়নি? না, বাসায় তো সামর্থ্য ছিল না, মানে সামর্থ্য ছিল। ওইটা আমার এখন মনে করি ওইটা একটা মোটিভেশন ছিল, বা ওইটা আমার জীবনের জন্য একটা ইয়ে ছিল। আমি একদিন খেতে বসছি, আমার বড় ভাই যে আমার জন্য এত কষ্ট করছে, কষ্ট পেয়েছে তো, কারণ মানুষজন আমার বড় ভাইয়ের অনেক কথা বলতো, আমার মারে অনেক কথা বলতো, তারা এগুলি সহ্য করতো যে আমি ঢাকা গিয়ে খারাপ হয়েছি। তো বড় ভাই মারে বললো যে ওরে খাওয়া দাওয়া দরকার নেই, ওরে চাই দিবে। তখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর বাড়িতে থাকবো না। এটা প্রায় 20 দিন ক্লাস করার পরে। তো ওই কলেজে একজন টিচার ছিল ম্যাথের, রথীন্দ্র স্যার। ওনারে গিয়ে বললাম, স্যার আমার একটা লজিন ঠিক করে দেন। লজিন মানে তো জানেন, যেই বাড়িতে ওই বাড়িতে পড়াবো, থাকবো কাল। তো স্যারের বললাম, স্যার আমার এমন এমন, আমি সায়েন্সের ছাত্র ছিলাম। ওনারে বুঝাই বলার পরে উনি আমার একটা লজিন ঠিক করে দিল। তো ওই বাড়িতে 2বার পড়াইতো। তাদের অবস্থাটা তো ভালো ছিল না, তাদের অবস্থা ভালো ছিল না যে আমার রাইখা খাওয়ানোর মতো, কিন্তু ওই স্যার রিকোয়েস্ট করাতে আমার রেখেছে। তো ওই মানে পালাইতে চাইছিলাম ওইখান থেকে, যে রাস্তা দিয়ে আসা যাওয়া করলে মানুষ আমার দেখলে হাসে, ছোট বাচ্চারাও হাসে, তো লজ্জা লাগে। তারপরে আবার বাসায় এই অবস্থা। তো আমার ভাই, ছোট ভাই নিতেই বইপত্র দিল, আমি ওই কলেজে চলে গেলাম। তো কলেজে একটা সিদ্ধান্ত নিলাম যে আমি কিছু কইরা দেখাইতে চাই মানুষ, চলে যায়, মানুষ থেমে থাকে না। আমি কলেজে ভর্তি হওয়ার পরে আমি যখন ওই গ্রামে চলে গেলাম রামচন্দ্রপুর, আমি 10 ঘন্টা পড়াশোনা শুরু করলাম দৈনিক, 10 ঘন্টা। এগুলি ওই লজিন বাড়িতে 2বার পড়াইতাম।
সকালে রাত্রে 2 বেলা পড়াইতাম, কলেজে থাকতাম 10টা থেকে 2টা, এই সময়গুলি ছাড়া আমি 10 ঘন্টা পড়তাম। আর আমি ছোটবেলা থেকে ধর্মকর্ম করে আমি ভোর 4টায় উঠে যেতাম, উঠে স্নান টান করে প্রেয়ার করে তারপরে 5টার মধ্যে পড়তে বসতাম, 8টা পর্যন্ত নিজে পড়তাম, নিজে পড়ার পর 8টা থেকে বাচ্চাগুলির পড়াইতাম 9:30 পর্যন্ত, তারপর খেয়ে দিয়ে কলেজে যেতাম, 2টায় আসতাম, আইসা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে 3টা থেকে টানা পড়তাম, একবারে টানা 5টা পর্যন্ত 2 ঘন্টা পরে ওদেরকে আবার পড়াইতাম। এরপরে ওদেরকে 7টা পর্যন্ত পড়াইয়া আবার 7টার সময় পড়তে বসতাম, একবার খেয়ে পড়তে বসে যেতাম, আমি তাদের এখানে খেয়ে পড়তে বসে যেতাম। ওই 10 ঘন্টা আবার হইলে আমি ঘুমাই যেতাম, যে 10 ঘন্টা আজকে পড়া শেষ। কোনোদিন যদি 9 ঘন্টা পড়তাম, পরের দিন আমি 11 ঘন্টা পড়ে ফেলতাম, যে কালকে 1 ঘন্টা আমার পড়া কম হয়েছে। তো আমি 4 মাস পরে দেখি ফার্স্ট ইয়ারে কোনো পড়া নাই আমার, আমি সব পারি। তাই আমি আমার ছোট ভাইয়ের বলছি যে আমি এগুলি সব পারি। বলছে তুই পড়লে দেখবি তুই ভালো রেজাল্ট করবি, তুই অনেক ভালো রেজাল্ট করবি, স্ট্যান্ড করবি। তা আমরা ভালো ছাত্র, আমার আগের ব্যাচে 93 সালে রামকৃষ্ণপুর স্কুল থেকে তহিদুল ইসলাম নামে এক ভাই, তহিদ ভাই 10ম স্ট্যান্ড করে। তো গ্রামের সাংবাদিক যায়, তা আমার মা আমাদেরকে বলছে তোমরা নাকি ভালো ছাত্র সবাই বলে। তখন তো আমরা আমি মেট্রিক পরীক্ষা দিব, আর আমার ছোট ভাই তখন 8-এ পড়ে, 2 বছরের জুনিয়র। তোমাদের জন্য তো সাংবাদিক আসে না। তো আমার মারে বুঝাইছে যে উনি স্ট্যান্ড করছে, এই জন্য আসছে। তো পরে আমার তখন ইন্টারমিডিয়েট যখন ভর্তি হয়, তখন আমার মনে হয়েছে যে আমার মার আশা আমার পূরণ করতে হবে কোনোভাবে। তো আমি 11 ঘন্টা পড়তাম, 12 ঘন্টা পড়তাম, 13 ঘন্টা পড়তাম। তো পড়তে পড়তে আমি কলেজে যখন প্রথম পরীক্ষাটা হইলো, প্রথম ফার্স্ট হই কলেজে। আমার সাথে আমার বন্ধু বলতে তেমন কেউ ছিল না, আমার সাথে কথা বলতো না, বলতো আদু ভাই 2বার পরে আইসা আমি যে বেঞ্চটায় বসতাম প্রথমে কেউ বসতো না, একদম পিছনের দিকে কোনার দিকে। আমি পিছনে বসতে পারি না, আমার লজ্জা লাগতো পিছনে বসলে। আমি সবসময় স্কুল কলেজের সামনে বেঞ্চে বসতাম। ওই বেঞ্চে কেউ বসতো না? না, আমার সাথে কথা বলতো না, বসতে যেত না প্রথম। কি ভয়ঙ্কর সামাজিক মানসিকতা আমাদের। তো ওইখানে যে বাংলা স্যার, উনি আমারে খুব আদর করতো। আর ম্যানেজমেন্টের স্যার আমার প্রথম যেদিন ভর্তি থেকে, যে আমার মনে আছে উনি একটা গ্রামের কলেজ তো টিট সেট, একটা কাঠের একটা ওই পায়া যেটা, এটার মধ্যে হেলান দিয়ে আমার মার্কশিটটা দেখছে, তোমার দিয়ে আমি এখান থেকে ভালো রেজাল্ট করে দেবো। আমার মনে আছে স্যার আমার দোয়া করেন, আমার করতে ভালো রেজাল্ট। আমি ওনারা সালাম করছি, বলছে তোমার বাড়ি কোথায়? বলছি মনে বলছে এত কাছে তোমার বাড়ি, একটা নদী আছে, নদীটা পার হইলে আমাদের 20 মিনিট লাগে হাইটা গেলে। তারপরে আস্তে আস্তে কয়েকটা বন্ধু হইলো। এর মধ্যে একটা মেয়ে বন্ধু ছিল নাসরিন, এখন তেজগাঁ কলেজে আছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ও আমার দাদা রাখতো, বলতো দাদা আপনি ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যাবেন, আপনি পড়াশোনা করলে আপনি যা বুঝেন আপনি যেভাবে আমি নোট করে পড়তাম। আমার প্রত্যেকটা ক্লাসের নোটের যে নোট করতাম, ডাইন কর্নারে লেখা থাকতো যে এই নোটটা আমি প্রথম কত তারিখে করছি, দ্বিতীয়বার রিভাইজ যখন নোট করতাম আগের ডেটটাও থাকতো, 2 নম্বর ডেটটা ব্র্যাকেটে সেকেন্ড লেখা থাকতো, ব্র্যাকেটে থার্ড। আমার এক একটা প্রশ্ন 6, 7, 8 পর্যন্ত যেতে আর এটার আমি 7বার 8বার মডিফাই করছি। তো ও আমার তখন অবয় দিল যে আপনি ভালো কিছু করবেন সবসময় বলতো। তো কলেজে গেলে আমার জন্য উনি অনেক কিছু করেছে। আমার জন্য উনি প্রথমে, আমি ওই যে পড়ায় টড়ায় যাইতাম, আমার দেরি হইতো, তো উনি গিয়া প্রথমে ওনার একটা খাতা দিয়ে আমার জন্য জায়গা রাখতো। আমি বলতাম যে আমি পিছনে বসতে পারি না, লজ্জা লাগে, তো উনি আমার জন্য জায়গা রাখতো। আমি শুধু এতটুকুই বলতে পারি যে ফ্যামিলি মেম্বাররা যদি কেউ দেখে থাকেন, তাহলে বলবো যে প্রত্যেকটা সন্তান যারা এসএসসি এবং ইন্টার পড়ুয়া আছে, তাদের প্রত্যেককে এই গল্পটা আপনারা অন্তত 5বার দেখাবেন, শেষ পর্যন্ত শোনেন। তো এরপরে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার উঠবো, আমি ফার্স্ট হইলাম কলেজে। আচ্ছা, কলেজে ফার্স্ট হইলাম, তখন আমার অনেক বন্ধু বান্ধব হয়ে গেছে। এর মধ্যে একটা না আমি বলি যে মফিজ ছিল, ও আমার কন্টেন্টেড ছিল কমার্সের। তারপরে আরো কয়েকজন ছিল, আব্বাস, ওই নাসরিন ম্যাডাম, নাসরিন আপা। তারপরে সায়েন্সের অনেকগুলি ভালো বন্ধু ছিল আমার, মহিউদ্দিন, তারপরে আবুল কালাম আজাদ, মানবিকের ছিল আলমামুন। এক একজন এক এক জায়গায় টপ লেভেলে আছে এখন, সবাই। তো আমি তখন তো ওই লজিন থাকি, তো আমি ওদেরকে বললাম যে আমি এইভাবে থাকি, আমার যদি হোস্টেলে থাকতে পারি তাহলে তোমাদের সাথে থাকলে আমার আরো পড়াশোনার মানটা ভালো হবে। তো বললো যে এখানে তো সিট নাই, আসলে সিট ছিল না, এখানে 12 জন থাকতো ওরা একটা হোস্টেলে। তো এর মধ্যে আমি যে বাড়িতে লজিন থাকতাম তাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেল। আমি নিজে দেখতেছি যে একটা অতিরিক্ত মানুষের যে তারা খাবার দিবে ওই ক্ষমতাটা তাদের নাই। তা আমি একটু বিবেক তো আমার আছেই, যে আমি হয়তো পড়াই, তাদের পড়ানোর দরকার নেই, ছাত্রছাত্রীগুলো বেশি ভালো ছিল না। তো তারা হয়তো ওই স্যার রিকোয়েস্ট করছে, এই জন্য রাখছে। তো আমি, আমারই আর ক্লাসমেট ছিল
মানে দুইজনেরা ভাই বোন একসাথে পড়তো, দয়ালমণি আর কল্যাণী দত্ত। তো দয়ালমণি আমার বললো যে গৌরাঙ্গ তোর এত প্রবলেম, ওরা আবার প্রভাব প্রতিপত্তি, ওদের নিচে একটা ফার্মেসি আছে, দোতলায় ওদের ফ্যামিলি থাকে, আর তিনতলায় দয়ালমণি থাকে। বলছে তুই আমার, ওর ছোট একটা বোন আছে অলকা, বলছে তুই অলকারে পড়াইস, আমাদের বাড়িতে তুই খাওয়া দাওয়া করিস, আমার সাথে থাকিস, তাহলে আমার পড়াশোনা হবে। তা আমি ওদের বাড়িতে থাকলাম। তো গ্রামে যাওয়া হয় আর কি, অনেক কিছু আমার জীবনে অনেকে জানেন, আজকে জানা উচিত যে হঠাৎ ওই বাড়ির তারা বললো যে আমি আপনাকে বলেছি আর কি, এগুলি প্রচার করবেন না করবেন, না, বলেন, মানে please, কাটবেন না কাটবেন, যেহেতু মেয়ে আছে গ্রামের মানুষজন খারাপ মনে করে। তো ওই মামা ডাকতাম আমি দয়ালমণির বাবারে। টিস্যু নিতে পারেন নিচে থেকে, সমস্যা নেই। তো বললো যে বাবা তুমি বাড়িটা ছেড়ে দাও। তো আমি তৎক্ষণাৎ, মানে আমি কি করবো বুঝতে পারছি না, যে আমার খাবার জায়গাটা বন্ধ হয়ে যাচ্ছে, কারণ আমার ফ্যামিলি মানুষের সাথে তখন কোনো যোগাযোগ নেই, শুধু আমার ভাই আর আমার মার খবর পাই আমি ওই রামচন্দ্রপুর বাজার, তো বড় বাজার যে বললাম, মানুষজন গ্রাম থেকে আসে, আমি শুনি মা কেমন আছে। তো আমি তখন ওই যে মফিজ, আজকে এখানে আসার আগে ওর সাথে আমার 1 ঘন্টা কথা হয়েছে ওখানে, 1 ঘন্টা 59 মিনিট। তো গ্রুপেও অনেকের নিয়ে আসছে, কথা বললাম। তো মফিজ তোমার সিটটার মধ্যে আমার দাও, রাত্রে একটু থাকার জন্য, আমি দিনে দিনে বাইরে থাকবো, কলেজে পয়লা রাত্রে এসে তোমাদের সাথে থাকবো। তো বলছে তোমার খাওয়া দাওয়া, আমি বলছি আমার এক কাকাতো বোন ওই গ্রামে থাকে, আমি বলছি আমার কাকাতো বোনের বাড়িতে আমি খাওয়া দাওয়া করবো। আসলে ওই হোস্টেলে থেকে যে টাকা দিব খাবার, ওই টাকা আমার ছিল না।